গত বছর আমরা রিভিউ করেছিলাম মন্টেকের স্কাই 2। এরপরে এই কেসটার আলমারি কালারটা হয়ে যায় জাতীয় কেস, বাংলাদেশে বাজারে সেল হয় এর মিলিয়ন মিলিয়ন ইউনিট। এখানেই শেষ না, এই কেসের যত আতিপাতি আছে সবকিছু চাইনিজ বিভিন্ন ম্যানুফ্যাকচারাররা কপি করা শুরু করে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এই কেসটা হয় বিগ হিট। এরপর থেকে মন্টেকের বেশ কিছু ক্লিন হিট ছিল, কিন্তু কোনো ব্লকবাস্টার হিট আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। তার মধ্যেই গত কম্পিউটেক্সে তারা অ্যানাউন্স করে তাদের নতুন আরেকটা কেস কিং 95 প্রো, যেই কেসটার আউটলুক দেখে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ঝড়, বিশ্বব্যাপী তৈরি হয় আলোড়ন। তবে তাইওয়ান থেকে আমেরিকা যতটা দূরে, তার থেকে বাংলাদেশ একটু বেশি দূরে হওয়ার কারণে আমাদের দেশে এটা আস্তে আস্তে হয়ে যায় জানুয়ারি, এবং অবশেষে এই কেসের দুইটা ভেরিয়েন্ট চলে আসে আমাদের স্টুডিওতে, কিং 95 প্রো ব্ল্যাক এবং কিং 95 প্রো হোয়াইট। এই কেসটা নিয়ে যেই পরিমাণ হাইপ, তাতে এই কেসটাও জাতীয় কেস হয়ে যেতে পারতো, কিন্তু কাহিনী হচ্ছে এটার দাম কিন্তু সাধারণের হাতের নাগালের বাইরে। এটার প্রাইসিং বাংলাদেশে করা হয়েছে 18 থেকে 20,000 টাকা। এটা নিয়ে মন্টেকের সাথে একটা গ্যাঞ্জাম শুরু করা আগেই তারা সারেন্ডার করে দিল যে ভাই এটার মধ্যে তো 11,000 টাকার ফ্যানই আছে। ওকে, তাহলে ফ্যানগুলো ছাড়া বিক্রি করলে কি হয়? এনিওয়ে, আজকের ময়নাতদন্তে আপনাদের সাথে আছি আমি সুইজারল্যান্ড প্রবাসী কামরুজ্জামান। আপনারা দেখছেন কেস কাটাকাটি, ভাঙ্গাভাঙ্গি বাংলাদেশ। প্রথমেই কম্পিউটার অ্যানালাইসিস। এখানে বলে রাখা ভালো, দেশের বাইরে এই কেসটার আলমারি কালার মরক্কো ব্লু কালারটা অ্যাভেলেবেল, বাট বাংলাদেশে কেন জানি এটা এবার আনা হয় নাই। প্রবাবলি আলমারি ব্যবসায়ীদের কাছ থেকে তীব্র প্রতিবাদ আসার কারণে এই কালারটা এবার বাজারে লঞ্চ করা হয় নাই। পাওয়া যাচ্ছে শুধু ব্ল্যাক এবং হোয়াইট ভ্যারিয়েন্টটা। আসলে কালারের ব্যাপারটা সাবজেক্টিভ, কারো কারো কাছে ভালো লাগে, কারো কারো কাছে লাগে না, বাট আমরা কিন্তু দেখেছি আলমারি কালার বাংলাদেশে ভালোই সেল হচ্ছে। যাই হোক, এই বাজেটে আর কি কি অপশন আপনার হাতে রয়েছে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল, চলুন একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আছে অ্যাসুস টাফ গেমিং GT 502, দাম হচ্ছে 17,500 টাকা। এরপরে আছে কর্সার IQ 5000X, যার দাম 19,500 টাকা। আরো আছে গিগাবাইট অরা C700, দাম 19,500 টাকা। অ্যান্টেক পারফরমেন্স 1FT ফুল টাওয়ার ETX গেমিং কেস, দাম হচ্ছে 17,900 টাকা। ZXT H6 ফ্লো 15,500। লিয়ানলি O11 ডায়নামিকের শুধুমাত্র রেজার এডিশনটাই আমরা অ্যাভেলেবেল দেখলাম 15,700 টাকায়। এছাড়া রয়েছে গেমডিয়াস নেসো P1 16,300 টাকা। অ্যাসুস টাফ GT 501 16,400 টাকা। NZXT H7 ফ্লো 17,000 টাকা। কর্সার 5000D এয়ারফ্লো 17,600 টাকা। ফ্যান্টেক্স এনথু এভলভ X 19,000 টাকা। হাইট Y40 26,000 টাকা। হাইট Y60টাও আমরা মেনশন করতাম, কিন্তু এইটাকে স্টকে পাওয়া যায় না। কম্পিউটার অ্যানালাইসিস শেষ। এই প্রাইস রেঞ্জে অনেকগুলো কেস বাজারে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলোর ফিচার কোনো জায়গায় সিমিলার, বাট কিছু কিছু জায়গায় ইউনিকনেস রয়েছে। এখানে কিং 95 এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে O11 এর যে শেপটা রয়েছে সেটা একটা ইউনিক প্যাচ তারা মেরেছে, একটা রাউন্ড শেপ ভাইব তারা নিয়ে এসেছে, যেটা তারাই প্রথম ইন্ট্রোডিউস করেছে, এবং উইথ ফ্যান আসার কারণে কেসটা কিন্তু অন্য কম্পিটিটরদের থেকে একটু বেটার ভ্যালু প্রোভাইড করতেছে। যাই হোক, থিওরি আলোচনা শেষ, এবার চলুন আনবক্স করে ফেলা যাক। কেসটাকে অন্ধকার জগৎ থেকে মুক্ত জগতের বাতাস খাওয়ানো যাক, শুরু করা যাক আনবক্সিং। এক বিশাল বক্সে কেসটা আসে। এর সিল কেটে ভেতরে তাকালে দেখা মেলে এক বড়সড় অ্যাক্সেসরিজ বক্সের, যার ভেতরে রয়েছে আরেকটা বক্স যেটা প্লাস্টিকের। এটার ভেতরে রয়েছে জিপ টাই এবং প্রয়োজনীয় সকল স্ক্রু বিভিন্ন কম্পার্টমেন্টে আলাদা আলাদা করে দেয়া। এরকম ছোট ছোট টাচগুলো আনবক্সিং এক্সপিরিয়েন্সে অন্যরকম একটা স্বাদ এনে দেয়। অ্যাটেনশন টু ডিটেলটা বেশ মনোযোগ কাড়ে, যার জন্য মন্টেক পাচ্ছে 1 বিলিয়ন পয়েন্টস। অ্যাক্সেসরিজ বক্স বাদে আরো রয়েছে একটা মেশ ফ্রন্ট প্যানেল, আরো রয়েছে সেম টাইমে 4টা সেট SSD লাগানোর জন্য একটা মেটাল প্লেট। নোট করার মতো বিষয়, বক্সে কোনো কন্ট্রোলার হাব ছিল না, কারণ এটা কেসের ভেতরে আগেই অ্যাটাচড অবস্থায় আসে, যেখানে আপনি আপ টু 10টা ফ্যান কানেক্ট করতে পারবেন এবং কেসের সামনের সুইচ চেপে 6টা ডাইনামিক লাইট মোডে ব্যবহার করতে পারবেন, এবং মাদারবোর্ডে কানেক্ট করে ARGB কন্ট্রোলের সুযোগ তো রয়েছেই। এবার বক্স থেকে কেসটাকে বের করা যাক। কেসটা বক্স থেকে বের করার প্রসেসের সময় দুষ্ট বক্সটি আমাদের কুল অ্যান্ড ফুড ব্লগার আকিবকে গিলে নেওয়ার চেষ্টা করে, যেটি করতে শেষ পর্যন্ত বক্সটি ব্যর্থ হয়। এইটার প্রোটেকশনের জন্য কোনো প্রকার স্টাইরোফোম ব্যবহার না করে এই কালো কালার সদৃশ ফোম ব্যবহার করা হয়েছে। বক্সের মধ্যে কেসটা বেশ ভালোভাবেই ওয়েল প্রোটেক্টেড অবস্থায় আসে, দেখে একটু সান্ত্বনা পাওয়া যায় যে ডেলিভারির সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। তারপর এত বড় মাপের কেসগুলো অনলাইনে ডেলিভারি নেওয়া একটু রিস্কি। এরপর চলুন ডিজাইন এবং আউটলুক ইন্সপেকশনে চলে যাওয়া যাক। কেসটা দেখতে টিপিক্যাল অ্যাকুরিয়াম কেসগুলোর মতনই, ম্যাট কুল হোয়াইট কালারের কেস এটা, কিন্তু টিপিক্যাল কেসগুলো থেকে একে আলাদা করে এর উপরে এবং সাইডে থাকা ওয়েব ডিজাইনের ভেন্ট কাটআউটগুলো, যেগুলো কিছুদিন আগের বিল্ড ভিডিওর হাইট Y40 মতোই, জাস্ট এটারটা প্রায় 20 মিলিমিটারের মতো মোটা। ফুল মেটাল কেস হলেও বাইরে আইও পোর্টসের পার্টটা প্লাস্টিকের, যাতে ব্রাশড অ্যালুমিনিয়ামের ফিনিশিং দেওয়া হয়েছে, এবং এরই সাথে অ্যাড করা হয়েছে একটা ARGB স্ট্রিপ, যা উপর থেকে নিচে পুরো কেসটাকে কভার করছে। এবং উল্লেখ্য, এই কেসটার সাথে 2 রকমের ফ্রন্ট প্যানেল আসে, একটা হচ্ছে মেশ
আর একটা হচ্ছে গ্লাস। এইটা একটা অন্যতম প্লাস পয়েন্ট এই কেসটার, কারণ শুধুমাত্র ফ্রন্ট প্যানেলটা চেঞ্জ করে কেসটার লুক পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। বিশেষ করে এর গ্লাস ফ্রন্ট প্যানেলটার কার্ভে কোন রকম ডিস্টরশন লক্ষ্য করা যায়নি। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে কেসটা ছিল সলিড বিল্ড, এটার মেটালের বিল্ড কোয়ালিটি আপনাকে সন্তুষ্ট করতে সক্ষম। ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে 1 মিলিমিটারের SPCC শিট, যেটা পেইন্ট সহ, এবং এটা বেশ থিক সলিড বিল্ড কোয়ালিটি। আমরা চলে এসেছি বিল্ড এবং আউটলুক ইন্সপেকশন একদম শেষ পর্যায়ে। কেসটা ভিডিওতে কেমন লাগছে আই ডোন্ট নো, বাট বাস্তবে দেখতে কেসটা ছবির থেকে একটু বেটার লাগে। এবার চলে আসা যাক এর স্পেসিফিকেশনে। কেসটা একটা মিড টাওয়ারে ATX কেস। এটাই রয়েছে ATX, মাইক্রো ATX এবং আমাদের বন্ধু ছোটখাটো ITX মাদারবোর্ড সাপোর্ট। যদিও মন্টেক ক্লেম করছে যে এটা ATX পর্যন্ত সাপোর্ট করবে, তবে আমাদের স্টুডিওতে থাকা MSI Mac Z790S মাদারবোর্ডটা, যেটা একটা EATX, এটাও আমরা কেসটায় বসাইছি। ইট পারফেক্টলি ফিটস। কেসটার দৈর্ঘ্য হচ্ছে 475 মিলিমিটার, প্রস্থ 300 মিলিমিটার, উচ্চতা 442 মিলিমিটার। কেসটার ফ্রন্ট প্যানেল এবং সাইড প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে টেম্পার্ড গ্লাস, যার থিকনেস হচ্ছে 4 মিলিমিটার। কিন্তু মূল কথা এটা না, মূল কথা হচ্ছে মন্টেক তাদের ওয়েবসাইটে একটা ভিডিও দিয়ে দেখিয়েছে যে এই টেম্পার্ড গ্লাস প্যানেলটার উপর দিয়ে একটা 2400 কেজির গাড়ি যাওয়ার পরেও গ্লাসটা ভাঙে নাই। এই কথার সত্যতা কতটুকু এটা যাচাই করার জন্য এর উপর আমরা উঠিয়েছিলাম একটা সাইকেল, যেটার ওজন সর্বোচ্চ হয়তো 10-12 কেজি হবে, বাট স্টিল 10-12 কেজি একদম কম না। তবে এরপরে আমরা দেখবো যে এটার উপর একজন 60 কেজির মানুষ, একজন 80 কেজির মানুষ এবং একজন 100 কেজির মানুষ বসালে কি হয় সেটা একটু সরজমিনে দেখে নেওয়া যাক। কিন্তু হার্ডওয়্যার কানাক্স এই কেসটার ফ্রন্ট প্যানেলের উপরে 2400 কেজির বদলে একটা 1800 কেজির গাড়ি উঠিয়ে দেয় এবং গ্লাসটা ভেঙে যায়। যাই হোক, আমাদের তো আর 1800 কেজির গাড়ি নেই। আমরা টেস্ট করে দেখেছি একটা 10 কেজির সাইকেল উঠালে কি হয়, যদিও এর উপর আমরা একটা 50 কেজির বালককে বসিয়েছিলাম এবং এরপরে আমরা 80 কেজি এবং 100 কেজির আরো দুটো বালককে বসিয়েও দেখেছি, গ্লাসটি ভাঙেনি। এবং এরপরে আমরা 80 কেজির একটি বালককে দেখিয়ে দেখতে পাই গ্লাসের উপরে চিপ ধরেছে এবং 100 কেজির বালককে উঠানোর পরে গ্লাসটা ভেঙে যায়। গ্লাসটা ভেঙে যায় আমরা একটু কষ্ট পেয়েছি, কারণ এই কেসটা গিভওয়ে দেওয়ার প্ল্যান ছিল আমাদের। কেসটা কিভাবে গিভওয়ে হবে এই নিয়ে একটা শর্টস রয়েছে, সেই শর্টসটা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। 2400 কেজির গাড়ি এটার উপর দিয়ে যাওয়ার পরেও যখন গ্লাসটা ভাঙেনি, আমরা ভেবেছিলাম আমাদের 50 বা 100 কেজির ছেলে পেলেও এটা ভাঙতে পারবে না। যদিও 3-4 বার একটা সাইকেল এবং সাইকেলের উপরে চালক সহ চলে যাওয়ার পর গ্লাসটা ভাঙে নাই, এতে বোঝা যায় গ্লাসটা খুবই শক্ত, বাট কেমনে জানি শেষ পর্যন্ত ভেঙে গেল। এই কারণে স্যাডলি গিভওয়েতে আমরা যে কেসটা দেবো সেটার মধ্যে শুধু মেশ প্যানেলটা যাবে। তারপরও আপনাদের জন্য আমরা মন্টেককে রিকোয়েস্ট করে দেখবো যে আরেকটা ফ্রন্ট গ্লাস প্যানেল কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। বাট এই রকমের কোনো কেস বা কোনো টেম্পার্ড গ্লাস এই পর্যন্ত আমরা দেখি নাই। পিসি কেসে তো বটেই, যার উপর দিয়ে সাইকেল 50 কেজি 100 কেজি এগুলো যাওয়ার পরেও গ্লাসটা টিকে থাকে। 2400 কেজি হয়তো একটু আষাঢ়ে গল্পের মতোই শোনাতে পারে, বাট যা দেখলাম এটাও অবিশ্বাস্য। কেসটার স্পেসিফিকেশনের মধ্যে আরো একটা বিষয় হাইলাইট করার মতো রয়েছে, সেটা হচ্ছে মন্টেকের প্যাটেন্টেড টেকনোলজি, যেখানে আপনি সাইডের ফ্যানগুলোকে সামনে এনে ফ্রন্ট ম্যাশ প্যানেলের সর্বোচ্চ ফাংশনালিটি ব্যবহার করতে পারবেন। স্পেসিফিকেশনে আরো আছে কুইক ডিটাচেবল পুশপুল মেকানিজম, যার কারণে প্যানেলগুলো খোলা বা লাগানো অনেক ইজি হয়ে ওঠে। এখানে প্যাটেন্ট করার কি আছে? এটা তো মেলা বছর যাবত আমাদের দরজার মধ্যেই আছে, তাহলে কি দরজাগুলো মন্টেক প্যাটেন্ট করে নেবে? কেসটার মধ্যে মোট 8টা 2.5 ইঞ্চ SSD বা 5টা 3.5 ইঞ্চ HDD ইনস্টল করা যাবে, যেটা সব ধরনের ইউজারদের জন্য মোর দ্যান এনাফ হওয়ার কথা। ইভেন সার্ভার কেকোদের জন্য এটা একটা ডিসেন্ট চয়েস হতে পারে। যাই হোক, এবার কেসটার ভেতরে হিসাবে আসা যাক। আমাদের কেসের এই ভেরিয়েন্টে প্রিইনস্টল 2টা 140 এবং 4টা 120 মিলিমিটারের ফ্যান আসে, এবং এই ফ্যান যেন তেন ফ্যান না, এগুলো হচ্ছে রিভার্স ফ্যান। এগুলো দেখতে আর কি ফ্রন্ট ফেসিং, বাট এগুলো কাজ করে ইনটেকের এক্সজস্টের মতো না। রিভার্স ফ্যানগুলোর মধ্যে আসলে এমন কোনো সায়েন্স নেই, জাস্ট ফিনগুলো উল্টা, বাট এই জিনিসটা একটা ইনোভেশনের কাতারে এই জন্য পড়ে গেছে, কারণ একটা সময় আমরা অনেকেই দেখেছি যে লিয়ানলি OW1 কেসটার মধ্যে আপনার ফ্যানগুলোকে উল্টা ইউজ করতেছে বা এমনভাবে ইউজ করতেছে যে সব এক্সজস্ট, কোনো ইনটেক নেই। কেন? কারণ ভাই দেখতে ভালো লাগে না। এই প্রবলেমটা সলভ করে ফেলছে লিয়ানলিও, করে ফেলছে মন্টেকও করে ফেলছে, জাস্ট দামে একটু তফাৎ। যেখানে মন্টেকের রিভার্স ফ্যানগুলোর দাম বাজারে একটা 1500, সেখানে লিয়ানলিগুলোর দাম হচ্ছে অ্যারাউন্ড 3,500-4,000 টাকা। এনিওয়ে, আরেকটা বড় প্রবলেম হচ্ছে রিভার্স ফ্যানগুলো অনেক কাস্টমার থাকলেও বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না। আশা করা যায় মন্টেকের ফ্যানগুলো এখন থেকে বাজারে রেগুলার পাওয়া যাবে। তবে একটা জায়গায় মন্টেকের এই কেসটা সবচেয়ে বেশি ভ্যালু প্রোভাইড করে, কারণ বাংলাদেশে যতগুলো কেস পাওয়া যাচ্ছে এই প্রাইস রেঞ্জের, ইভেন এর থেকে 5-10 হাজার টাকা বেশি দামে গেলেও তার মধ্যে একমাত্র তারাই ফ্যান প্রোভাইড করতেছে যেগুলো রিভার্স। আর কার কাছে তো রিভার্স ফ্যান নাই, তাহলে প্রোভাইড করার কোশ্চেন কই থেকে আসে? যাই হোক, কেসের কোন জায়গায় কি টাইপের ফ্যান ব্যবহার করতে পারবেন তা একটু বিস্তারিত দেখে নেওয়া যাক। বটমের 3টা ফ্যান খুলে 2টা 140 মিলিমিটার ফ্যান লাগানো পসিবল, আবার টপে 120 মিলিমিটার 3টা নয়তো 140 মিলিমিটারের 2টা ফ্যান লাগাতে পারবেন। এছাড়াও রিয়ারে 120 একটা এবং সাইডের 140 এর ফ্যানগুলো যদি ফ্রন্টে নিয়ে আসেন, তাহলে ওই জায়গায় আরো 2টা 120 মিলিমিটার বা 140 মিলিমিটারের ফ্যান ইনস্টল করা পসিবল। তার মানে আপনার শ্বাসকষ্ট হলেও আপনার পিসি শ্বাসকষ্ট হওয়ার কোনো সুযোগ থাকছে না ইনশাল্লাহ। এবং এই প্রত্যেকটা ফ্যানের সাইডে রয়েছে মোর দ্যান এনাফ ভেন্টস। ইভেন সামনের দিকে যাদের এয়ারফ্লো দরকার, এতেও সন্তুষ্ট না, তাদের জন্য তো মেশ প্যানেলটা রয়েছেই। কেসটা দেখতে অ্যাকুরিয়ামের মতো মনে হলেও এখানে 1 ফোঁটা পানি রাখতে পারবেন কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে।
এবার একটু রেডিয়েটর সাপোর্ট দেখে নেওয়া যাক। কেসটার সাইডে 120 থেকে 240 মিলিমিটারের রেডিয়েটর ব্যবহার করতে পারবেন। টপে 120 থেকে শুরু করে 360 পর্যন্ত রেডিয়েটর বসবে, রিয়ারে শুধুমাত্র 120। এয়ার কুলার জন্য সর্বোচ্চ ক্লিয়ারেন্স রয়েছে 175 মিলিমিটার। যতদূর মনে পড়ে সবচেয়ে ধ্যাবরা এয়ার কুলার মধ্যে হচ্ছে অ্যাসাসিন 4 ডিপকুল, যেটা আপনার 165 টু 168 এর মতো, তার মানে মোর দ্যান এনাফ ক্লিয়ারেন্স আছে, অর্থাৎ এয়ার কুলারের ক্লিয়ারেন্স নিয়ে কোনো প্রকার কোনো প্যারা খেতে হবে না। জিপিইউ সাপোর্ট হিসেবে রয়েছে দৈর্ঘ্যে 420 মিলিমিটার স্পেস, মানে GT 710 লাগান বা 4090 যে কোনো ভেরিয়েন্ট, ক্লিয়ারেন্স নিয়ে কোনো টেনশন নাই। কেসটাতে 190 মিলিমিটারের ATX পাওয়ার সাপ্লাই ব্যবহার করা যাবে। এটা নতুন কি, অনেক কিছু তো এটা করা যায়। সমস্যা হচ্ছে এই কেসটার মধ্যে দুইটা 190 মিলিমিটারের পাওয়ার সাপ্লাই বসানো যায়। খুব প্র্যাকটিক্যাল কিছু একটা না, বাট ধরেন আপনার আগে একটা 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে, আরো একটা 1000 ওয়াট বসাতে চান, দুইটা মিলে 2000 ওয়াট। তবে দ্বিতীয় পাওয়ার সাপ্লাইটা বসাতে গেলে আপনার দুইটা এসডিডি স্লট হারাতে হবে, কারণ ঠিক এগুলোর উপর হচ্ছে সেকেন্ড পিসিউটা বসানোর জায়গা। এরপরে আইও পোর্টস, প্রথমেই রয়েছে পাওয়ার বাটন, যার নিচে কন্ট্রোলারের মোড চেঞ্জিং বাটন, আরো রয়েছে মাইক্রোফোন, ইয়ারফোন কম্বো জ্যাক, এরপর একটা USB 3, এরপর একটা USB 3.1, তারপর একটা টাইপ সি পোর্ট। এবার একটু এয়ারফ্লোতে আলোকপাত করা যাক। এই কেসটার ভেতরে সবচেয়ে মজার বিষয় হলো ডানে তাকান, বামে তাকান, নিচে তাকান, উপরে তাকান, এয়ারফ্লোর জন্য ভেন্টের দেখা মিলবেই, যার কারণে যত বড় হেভি সিস্টেম এটার ভেতরে ব্যবহার করা হোক না কেন, কোনো প্রকার সাফোকেশন বা এয়ারফ্লো জনিত সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে হয় না। এবং মোটামুটি যত হাই এন্ডের সিস্টেমই এটার ভেতরে বিল্ড করেন না কেন, কেসের সাথে যেসব ফ্যানগুলো প্রিনস্টল ভাবে এসেছে সেগুলো এনাফ সাপোর্ট দিতে পারবে বলে আশা করা যায়, কারণ কোনো প্রকার হ্যাসেল বা কোনো কিছু তেমন একটা এক্সট্রা কেনার প্রয়োজন হবে না বলেই মনে হয়। জাস্ট যদি কেউ 140 মিলিমিটার ফ্যান দুইটা ফ্রন্টে দিয়ে দেন, তাহলে পেছনে দুইটা ফাঁকা জায়গা তৈরি হবে, ওইখানে দুইটা ফ্যান, দ্যাটস ইট। খুব একটা এক্সপেন্সিভ ফ্যান এমনও না, 1500 টাকা করে 18,000 টাকার কেস কিনতে পারবেন। এবার কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে অনেকে অনেক বেশি সিরিয়াস থাকে, অনেকে একদমই অবহেলা করে থাকে, সেটা হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। কেবল ম্যানেজমেন্টের জন্য কেসে এনাফ পরিমাণ জায়গা আছে, কিন্তু কেবল ম্যানেজার সময় এতে জিপটাই আটকানোর কাটআউট আরেকটু বেশি থাকলে ভালো হতো। বিশেষ করে মাদারবোর্ডের উপরের দিকে কেবলগুলো আটকানোর জন্য কেবলটাই কাটআউট ছিল না। এই কেসটার নিন্দা করার মতো কোনো জায়গা যদি থেকে থাকে বা নিটপিকিং করার মতো, তাইলে এইটা একটা। চলুন এবার আমাদের টেস্ট সিস্টেমের কিছু বিরল দেখে নেই এবং সেখান থেকে চলে যাবো আমরা সরাসরি টেস্টিং। এবারে পারফরমেন্স টেস্ট সিস্টেম হিসেবে আমরা ব্যবহার করেছি 14700K MSI Mag Z790 মাদারবোর্ড, কিংস্টন ফিউরি DDR5 6000 MHz এর 16x16 টোটাল 32GB, KM600 256GB SSD সিস্টেম ড্রাইভ হিসেবে, ফার্স্ট প্লেয়ার মোথরা MT360 AIO যেটা একটা ARGB AIO, জিপি হিসেবে ছিল গুনির আর্ক A770 এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ছিল অ্যান্টেক CSK 751, MSI কম্বাস্টর এবং প্রাইম 95 দিয়ে সিমুলটেনাস স্ট্রেস টেস্টে ফ্রন্ট গ্লাস দিয়ে ক্লোজড কেসে সিপিইউর এভারেজ টেম্পারেচার ছিল 71 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রন্টে মেশ প্যানেল দিয়ে ক্লোজড অবস্থায় এভারেজ টেম্পারেচার ছিল 68 ডিগ্রি। এবারে ফ্রন্টে গ্লাস দিয়ে ওপেন কেসে সিপিইউর এভারেজ টেম্প ছিল 71 ডিগ্রি এবং মেশ প্যানেল দিয়ে ওপেন কেসে ছিল 69 ডিগ্রি, অর্থাৎ খুব একটা ডিফারেন্স নাই। যে কোনো পজিশনে এই জিপিইউর এভারেজ টেম্পারেচার আমরা পেয়েছি 64 থেকে 66 এর মধ্যে, অর্থাৎ বেশ ভালো এয়ারফ্লো। আইডল টেম্প সিপিইউতে ছিল 30 ডিগ্রি, জিপিইউতে 36। এমন ঢাউস একটা সিস্টেমে এমন বাজেট লিকুইড কুলারের জন্য একটু থ্রটল করলেও সাফিসিয়েন্ট এয়ারফ্লোর ভেলকি আমরা দেখতে পেরেছি। মানে সামনের দিকের পুরো দুইটা সাইড গ্লাস দেন বা মেশ দেন, যাই দেন না কেন, আপনার এয়ারফ্লো একদমই টপ নচ। তবে সামনে মেশটা লাগালে সামান্য বেটার এয়ারফ্লো পাওয়া যায়। আমরা চলে এসেছি ভিডিও শেষের দিকে, চলুন এবার প্রোস এবং কনস গুলো দেখে নেওয়া যাক। প্রথমেই শুরু করা যাক কনস দিয়ে। আসলে এই কেসটার মধ্যে নিট পিকিং যাতে আমরা না করতে পারি, এজন্য মন্টেক অনেক চেষ্টা চরিত্র করেছে, কিন্তু পিসিবি স্টুডিওতে একটা জিনিস আসবে আর নিট পিকিং হবে না, এটা আমাদের জন্য একটা ডিসক্রেডিটের ব্যাপার। প্রথমেই কেবল ম্যানেজমেন্টের কথা বলতে হবে। কেবল রাউটিং এর জন্য মোর দ্যান এনাফ স্পেস আছে, কিন্তু কেবলগুলো টাই করার জন্য যথেষ্ট পরিমাণে কাটআউট বা হুক দেয়া নাই। কেন দেয়া নাই? এগুলো কি আমরা বানাই নিব মন্টেক? আরেকটা জিনিস মেনশন করা জরুরি, সাইডের ফ্যানগুলো যখন টান দিয়ে সামনে নিয়ে আসা হয় সেই সাইডের কিছু কেবল দেখা যায়। এরপর হচ্ছে কেসটার প্রাইস, যেটা নিটপিকিং এর খুব বড় একটা জায়গা। মন্টেক, ডিপকুল এই ধরনের ব্র্যান্ডগুলোকে আমরা ভালোবাসি কেন জানেন? কারণ বাজেটের মধ্যে তারা ভালো ভালো কেস আমাদেরকে উপহার দেয়। তো সেইখানে মন্টেক এমন একটা কাজ কেমনে করলো, এটা মন্টেক ফ্যান বেজ অনেকে মেনে নিতেও পারেন, অনেকে নাও নিতে পারেন। কেউ কেউ মানিব্যাগ ভর্তি করে মার্কেটে ছুটবেন, আর কেউ কেউ কষ্ট পাবেন, আড়ালে ডুকরে ডুকরে কাঁদবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে 18,000 টাকার এই কেসটার মধ্যে 11,000 টাকার ফ্যানই রয়েছে। এখন কথা হতে পারে, ভাই সবার তো এত ফ্যান দরকার নেই, কেউ কেউ তো শুধু কেসটা নিতে চায়, পিসি না থাকুক, অ্যাটলিস্ট কেসটা থাকুক, ছিদ্রগুলো কোনোভাবে ঢেকে ঢুকে কিছু মাছ চাষ করবে, তারা কি করবে? তাদের জন্য ফ্যান কোনো দরকার নেই। সো এই কেসটা একটা ফ্যান লেস ভ্যারিয়েন্ট কিন্তু বাজারে থাকতে পারতো। সেক্ষেত্রে এই ফর্ম ফ্যাক্টরের কেসের মধ্যে অনেকেই আপগ্রেড করতে পারতো বা অ্যাডপ্ট করতে পারতো। এইটা আমার কাছে একটা কনস মনে হয়। এখন এইটা যারা কনজিউমার রয়েছেন তারা মন্টেককে রিকোয়েস্ট করে দেখতে পারেন যে ভাই ফ্যানগুলো ছাড়া আমার কাছে বেঁচে দেন। অথবা একটা হ্যাক হইতে পারে আপনার কেসটা কেনার পরে ফ্যানগুলোকে খুচরা মার্কেটে বিক্রি করে ফেলা। তবে সেক্ষেত্রে আপনি কতটুকু দাম পাবেন কে জানে। অথবা দুইজন মিলে একসাথে মার্কেটে যেতে পারেন, কারো ফ্যান দরকার, কারো কেস। যার ফ্যানগুলো দরকার সে ফ্যানগুলো নিয়ে গেলেন, আর ফ্যানগুলো বাদে কেসটা আপনি নিয়ে আসলেন।
ইজি ফিক্স। এবং এই প্রাইস থেকে আবার আমরা প্রোজের দিকে চলে যাই। প্রাইসের ক্ষেত্রে যেমনটা আমরা সমালোচনা করেছিলাম যে 18,000 টাকা মন্টেক ফ্যান বেজের অনেকের জন্য একটু বেশি, অনেকের জন্য কষ্টকর হতে পারে, বাট এর মধ্যে 11,000 টাকার যদি ফ্যানই থাকে তাহলে কেসটার দাম কিন্তু খুবই ভ্যালু ফর মানি। ফ্যানের দামগুলো যদি আপনি বাদ দেন তাহলে কেসের দাম কিন্তু মাত্র 8 থেকে 9,000 টাকা থাকে, যেটা অ্যাবসলিউটলি মেক সেন্স, কারণ এটা বিল্ড কোয়ালিটি, স্পেস, ম্যাটেরিয়াল সব জায়গা থেকে হিসাব করলে কেসটা প্রোজ, আই মিন কনস খোঁজাটা একটু নিটপিকিং টাইপেরই হয়ে যায়, বাট করতে হয় বলে করা। কেসটার মধ্যে কিছু ওভারকিল ফিচার রয়েছে, যেমন 8টা সেট এসএসডি লাগানোর জায়গা বা 2টা পাওয়ার সাপ্লাই লাগানোর, ভাই এত কি ভাই। যাই হোক, টাকার মধ্যে যা পাচ্ছেন তাই বুঝে নিতে হবে। ওভারঅল আমার কাছে মনে হয় 2024 এর ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক এবং ট্রেন্ডিং কেস হতে যাচ্ছে এই কিং 95 প্রো। কিন্তু কি পরিমাণ ইউনিট রয়েছে বাজারে এটা বলা কঠিন, কারণ এত দামি কেস খুব বেশি আসার কথা না। সো যাদের বাজেট রয়েছে তারা ঝাঁপিয়ে পড়তে পারেন, যাদের বাজেট নাই তারা ডুকরে কাটতে পারেন অথবা গালাগালি করতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।